হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 7-এর অ্যান ফ্র্যাঙ্কের লেখা মাই ডায়েরি লেসনটিকে নিয়ে আলোচনা করব। তবে লেসনটির লাইন বাই লাইন মিনিং এবং এক্সপ্লেনেশন জানবার আগে আমরা অল্প করে ছোট্ট করে একটু অ্যান ফ্র্যাঙ্কের সম্বন্ধে জেনে নেব এবং এই যে লেসনটি আমরা আমাদের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে এই লেসনটির ব্যাকগ্রাউন্ড বা পটভূমিকা সম্পর্কেও সামান্য কিছু কথা জেনে নেব, তাতে আমাদের এই লেসনটি সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার হতে বা এই লেসনটিকে ভালোভাবে বুঝতে আমাদের কিন্তু ভীষণভাবে হেল্প হবে। তাহলে চলো প্রথমেই আমরা একটু অ্যান ফ্র্যাঙ্ক এবং এই লেসনটির ব্যাকগ্রাউন্ডটা খুব সংক্ষেপে একটু জেনে নিই। অ্যান ফ্র্যাঙ্কের জন্ম জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরে, যদিও জীবনের বেশিরভাগ সময় তারা নেদারল্যান্ডস বা তৎকালীন হল্যান্ডের আমস্টারডাম শহরে কাটান। মাত্র 4.5 বছর যখন তার বয়স, তিনি ও তার পরিবার আমস্টারডামে চলে আসেন, কারণ তখন অ্যাডলফ হিটলার ও তার নাজি বাহিনী জার্মানি অধিকার করে নেন এবং জিউস সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের উপরে অকথ্য নির্মম অমানবিক অত্যাচার ও হত্যালীলা চালাতে থাকেন তাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে। কিন্তু 1942-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধেতে হিটলার নেদারল্যান্ডসও অধিকার করেন এবং বাধ্য হয়েই ফ্র্যাঙ্ক পরিবারকে প্রাণ রক্ষার তাগিদে লুকিয়ে থাকতে হয়। কার্যত তারা সম্পূর্ণ বন্দি দশায় চলে যান। ওটো ফ্র্যাঙ্ক অর্থাৎ অ্যান ফ্র্যাঙ্কের পিতা তার পরিবারকে নিয়ে একটি পুরনো অফিস বাড়ি সংলগ্ন বা লাগোয়া আরও একটি বিল্ডিংয়ের একটি বুককেসের পিছনের গোপন কক্ষে 2 বছর আত্মগোপন করে থাকেন। 1942 সালের জুলাই মাস থেকে হিটলার জিউস ব্যক্তিদের উপরে নির্বিচারে হত্যা অত্যন্ত বেশি পরিমাণে বাড়াতে থাকেন বা বাড়িয়ে দেন। শেষ রক্ষা ফলত হয় না। ফ্র্যাঙ্ক পরিবার ধরা পড়ে যান এবং তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয় এবং সেখানেই তারা আলটিমেটলি মারা যান। অ্যান ফ্র্যাঙ্ক তার জীবনের বর্ণনা জন্মদিনে উপহার পাওয়া একটি ডায়েরির পাতায় লিপিবদ্ধ করতেন এবং তার মৃত্যুর পর ওই ডায়েরি অফ আ ইয়াং গার্ল নামে পুস্তক আকারে প্রকাশিত হয় এবং আজকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এবং পরিচিত বইগুলির মধ্যে একটি। তার জীবনের ওই বর্ণনা হিটলারের অমানবিক অত্যাচারের কিন্তু দলিল। সেই ডায়েরির কিছু অংশ আজকে আমরা পড়ব এবং আমরা এটা মাথায় রাখবো যে ঘটনাটির কথা আজকে আমরা পড়তে চলেছি, এই ঘটনাটি হচ্ছে আমস্টারডামে ফ্র্যাঙ্ক পরিবারের সম্পূর্ণভাবে ট্র্যাপড বা লুকিয়ে থাকবার বা আত্মগোপন করে থাকবার ঠিক আগেকার ঘটনা। আজকের অংশে আমরা জানবো যে অ্যান ফ্র্যাঙ্ক কীভাবে এই ডায়েরিটি তিনি বার্থডেতে তার জন্মদিনে উপহার হিসেবে পেলেন এবং কীভাবেই বা এই ডায়েরি অ্যান ফ্র্যাঙ্কের কিন্তু একজন অত্যন্ত ভালো বন্ধু হয়ে উঠেছিল। তাহলে এবার আমরা আমাদের টেক্সটটা অর্থাৎ ইউনিট 1 থেকে লাইন বাই লাইন পড়াটা শুরু করে দিই। সানডে 14 জুন 1942। ডায়েরির প্রথম পাতাতেই যে তারিখের আমরা উল্লেখ পাচ্ছি সেটা হচ্ছে 1942 সালের 14 জুন রবিবার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এটি। On Friday, June 12th, I woke up at 6 o'clock and no wonder it was my birthday. 1942 সালের জুন মাসের 12 তারিখ শুক্রবার সকাল 6টায় আমি ঘুম থেকে উঠলাম এবং বুঝলাম যে দিনটি আমার জন্মদিন। But of course I was not allowed to get up at that hour, so I had to control my curiosity until 6:45. কিন্তু ওই সময় অর্থাৎ সকাল 6টার সময় আমার বিছানা ছেড়ে উঠবার অনুমতি ছিল না, তাই 6:45 পর্যন্ত আমাকে আমার যাবতীয় কৌতূহল কিন্তু দমন করে রাখতে হলো, নিয়ন্ত্রণ করে রাখতে হলো। Then I could bear no longer and went to the dining room where I received a warm welcome from Murje the cat. তারপর আমি আর সহ্য করতে পারলাম না, সোজা চলে গেলাম খাবার ঘরে, যেখানে আমি মুরজের কাছ থেকে একটি উষ্ণ অভ্যর্থনা পেলাম। মুরজে হচ্ছে প্রবাবলি অ্যান ফ্র্যাঙ্কের পোষা একটি বিড়ালের নাম। Soon after 7 I went to mommy and daddy and then to the sitting room to undo my presents. 7টা বাজার পরেই আমি মা ও বাবার কাছে গেলাম এবং সেখান থেকে বসবার ঘরে গেলাম যাতে আমি আমার জন্মদিনে পাওয়া যাবতীয় উপহারগুলি খুলে দেখতে পারি। The first to greet me was you, possibly the nicest of all. আমাকে প্রথমেই যে স্বাগত জানালো সেটা হলো তুমি। সম্ভবত তুমিই ছিলে সবার থেকে সুন্দর, অর্থাৎ সমস্ত উপহারগুলির মধ্যে সুন্দর। এখানে অ্যান ফ্র্যাঙ্ক তুমি বলতে কার কথা মেনশন করছেন না, শি ইজ অ্যাকচুয়ালি টেলিং আস অ্যাবাউট দ্য ডায়েরি দ্যাট শি রিসিভড অ্যাজ হার বার্থডে গিফট। ওকে, দেন অন দ্য টেবল দেয়ার ওয়ার আ বাঞ্চ অফ রোজেস, a plant and some peonies and more arrived during the day. তারপর টেবিলের ওপরে ছিল একগুচ্ছ গোলাপ, একটি চারা গাছ এবং কিছু বাগানের নানান বর্ণের উজ্জ্বল লাল, হলুদ, কমলা রঙের ফুল অর্থাৎ পিওনিজ এবং আরও অনেক কিছু যা সারা দিন ধরে আমার জন্মদিন উপলক্ষে আসতে থাকলো। I got masses of things from mommy and daddy and was thoroughly spoiled by various friends.
আমি মা ও বাবার কাছ থেকে প্রচুর জিনিস পেয়েছিলাম এবং বিভিন্ন বন্ধুদের কাছ থেকেও অত্যন্ত বেশি পরিমাণে প্রশ্রয়ও পেয়েছিলাম আমার জন্মদিন উপলক্ষে। Among other things, I was given a camera obscura, a party game, lots of sweets, chocolates, a puzzle, a brooch, Tales and Legends of the Netherlands by Joseph Cohen, Daisy's Mountain Holiday, ব্র্যাকেটে a terrific book and some money. অন্যান্য জিনিসগুলির মধ্যে আমাকে দেওয়া হয়েছিল একটি পিনহোল ক্যামেরা অর্থাৎ অবস্কিউরা ক্যামেরা, দলবদ্ধ হয়ে খেলবার একটা জিনিস, একটা পার্টি গেম, প্রচুর মিষ্টি, চকোলেট, একটি ধাঁধা, একটি অলংকার অর্থাৎ ব্রুচ অর্থাৎ একটি পিনের মাধ্যমে বা সেফটি পিনের মাধ্যমে পোশাকে যে জিনিসটাকে আটকে রাখা হয় সেই ধরনের একটি অলংকার বা ব্রুচ, এবং জোসেফ কোহেনের লেখা টেলস অ্যান্ড লেজেন্ডস অফ নেদারল্যান্ডস, ডেইজির লেখা মাউন্টেন হলিডে, যেটি ছিল একটি দুর্ধর্ষ বই অর্থাৎ টেরিফিক বুক, এবং বেশ কিছু টাকা পয়সাও। নাও আই ক্যান বাই দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম গ্র্যান্ড। এখন কিন্তু আমি দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম নামক বইটি কিনতে পারবো। দারুণ ব্যাপার, দুর্দান্ত ব্যাপার। অর্থাৎ অ্যান ফ্র্যাঙ্ক তার জন্মদিনে যে টাকাটি পেয়েছিলেন উপহার হিসেবে, তিনি সেই টাকা দিয়ে একটি বই কিনতে চাইছেন এবং সেটি তার কাছে দুর্দান্ত একটি ব্যাপার। দেন লাইজ কল্ড ফর মি অ্যান্ড উই ওয়েন্ট টু স্কুল। তারপরেই লাইজ এসে আমাকে ডাকলো এবং আমরা একসাথে স্কুলে অর্থাৎ বিদ্যালয়ে চলে গেলাম। During recess, I treated everyone to sweet biscuits and then we had to go back to our lessons. বিরতির সময় অর্থাৎ টিফিন ব্রেকের সময় আমি আমার স্কুলের প্রত্যেকটি বন্ধুকে মিষ্টি বিস্কুট দিলাম আমার জন্মদিন উপলক্ষে এবং তারপর আবার আমরা আমাদের ক্লাসেস স্টার্ট করলাম। Now I must stop. এবার আমাকে অবশ্যই থামতে হবে। বাই বাই, উই আর গোয়িং টু বি গ্রেট প্যালস। বাই বাই অর্থাৎ বিদায়, আমরা কিন্তু খুব ভালো বন্ধু হতে চলেছি। অর্থাৎ এই আবার অ্যান ফ্র্যাঙ্ক কিন্তু তার ডায়েরির উদ্দেশ্যে একটি কথা বললেন যে তিনি এবং তার ডায়েরি কিন্তু এরপর থেকে দুজনে অত্যন্ত ভালো বন্ধু হয়ে যাবেন। ইউনিট 2, 1942 15th জুন মানডে, অর্থাৎ 1942 সালের 15ই জুন সোমবার। আই হ্যাড মাই বার্থডে পার্টি অন সানডে আফটারনুন। রবিবার বিকেলবেলা আমার জন্মদিনের পার্টিটা অর্থাৎ বার্থডে পার্টিটা অর্গানাইজ করা হয়েছিল। We showed a film, The Lighthouse Keeper, which my school friends thoroughly enjoyed. আমরা ওই পার্টিতে লাইট হাউস কিপার নামক একটি সিনেমা দেখিয়েছিলাম, যে সিনেমাটি বা যে মুভিটা আমার স্কুলের বন্ধুরা কিন্তু ভীষণভাবে উপভোগ করেছিল। We had a lovely time. আমরা দারুণ সময় কাটিয়েছিলাম। There were lots of girls and boys. অনেক ছেলেমেয়েরা এসেছিল আমার বার্থডে পার্টিতে। For years, Liz Guzens and Sean Houtman have been my best friends. অনেক বছর ধরেই লাইজ গুজেন্স এবং সেন হাউটম্যান আমার ভালো বন্ধু ছিল। সিন্স দেন আই হ্যাভ গট টু নো জোপি ডে ওয়াল অ্যাট দি জিউইশ সেকেন্ডারি স্কুল। সেই সময় থেকেই আমি জিউইশ সেকেন্ডারি স্কুল অর্থাৎ ইহুদি মাধ্যমিক স্কুলের জোপি ডি ওয়ালকে চিনতে পেরেছিলাম বা জানতে পেরেছিলাম। উই আর টুগেদার আ লট অ্যান্ড শি ইজ নাও মাই বেস্ট ফ্রেন্ড। আমরা এখন কিন্তু একসঙ্গে অনেকটা সময় কাটাই এবং সে এখন আমার সবথেকে ভালো বন্ধু। Liz is more friendly with another girl and Sen goes to different school where she has made new friends. Liz এখন একটি অন্য মেয়ের সাথে খুব ভালো বন্ধু হয়েছে সে তার সঙ্গেই বেশি সময় কাটায় এবং সেনও এখন অন্য বিদ্যালয়ে যায়, সেখানে তারও কিন্তু এখন অনেক নতুন নতুন বন্ধু হয়েছে। অর্থাৎ এই ছোট্ট অংশটুকুনির মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের ছোট্ট মেয়ে অ্যান ফ্র্যাঙ্ক তার পুরনো বেস্ট ফ্রেন্ড যারা ছিল তাদের সাথে কিন্তু তার একটি ডিস্টেন্স তৈরি হয়েছে। ফলে আমাদের অ্যান ফ্র্যাঙ্ক কিন্তু সামহাও একটু হলেও তার পুরনো বন্ধুদের সাথে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় একটু দুঃখিত বোধ করছে, কিন্তু তার নতুন বন্ধুও কিন্তু এখন তার হয়েছে যার নাম জোপি ডেওয়াল। তাহলে এই ছোট্ট অংশটি ছিল আমাদের ইউনিট 2 এর অংশ। এরপরে আমরা আমাদের লাস্ট ইউনিট অর্থাৎ ইউনিট 3 এর দিকে চলে যাই। ইউনিট 3, এই ইউনিটটি একটু বেশ ইম্পর্টেন্ট, তার কারণ এই ইউনিটের মাধ্যমেই আমরা কিন্তু অ্যান ফ্র্যাঙ্কের যাবতীয় ইমোশন, ফিলিংস বা অনুভূতির কথা কিন্তু একটু পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবো, তাকে আমরা আরও বেটারভাবে বুঝতে পারবো। স্যাটারডে 20th জুন 1942, 1942 20th জুন শনিবার। I haven't written for a few days because I wanted first of all to think about my diary. আমি বেশ কয়েকদিন লিখিনি কারণ সবার আগে আমি আমার ডায়েরি সম্পর্কে একটু চিন্তাভাবনা করতে চেয়েছিলাম। It's an odd idea for someone like me to keep a diary, not only because I have never done so before, but because it seems to me that neither I, nor for that matter anyone else, will be interested in the unbosomings of a 13-year-old schoolgirl.
আমার মতন কারোর কাছে দিনলিপি লেখাটা বা ডায়েরিতে তার জীবনের কথাগুলি লিপিবদ্ধ করাটা একটি উদ্ভট চিন্তা, একটি অড আইডিয়া। এই কারণেই নয় যে আমি আগে এটা কখনো করিনি, বরং এই কারণেও যে আমার মনে হয় না যে আমি বা অন্য কোনো ব্যক্তি একটি 13 বছরের স্কুলে পড়া মেয়ের যাবতীয় অনুভূতির প্রকাশে জানতে আগ্রহী বা উৎসাহী হবে। অর্থাৎ অ্যান ফ্র্যাঙ্ক বলতে চাইছেন যে তার নিজের মনের মধ্যে একটি ডাউট অ্যারাইজ করেছে যে একটি 13 বছর বয়সী স্কুল গার্ল সে তার ডায়েরিতে কি লিখছে বা তার কোন ফিলিংস বা ইমোশনের কথা সে এক্সপ্রেস করছে সেটা জানতে খুব একটা কেউই আগ্রহী বা উৎসাহী হতে পারে না। এমনকি অ্যান ফ্র্যাঙ্কের কাছেও যদি অন্য কোনো 13 বছর বয়সী মেয়ের ডায়েরি আসতো, তাহলে প্রবাবলি বা সম্ভবত অ্যান ফ্র্যাঙ্কও কিন্তু সেই 13 বছর বয়সী স্কুল গার্লের মনের কথা জানবার জন্য অতটা আগ্রহ দেখাতো না। সেই কারণেই অ্যান ফ্র্যাঙ্ক কিন্তু এই কথাটি এখানে বললেন তার ডায়েরির পাতায়। স্টিল, what does that matter? যাই হোক, তাতে কি বা এসে যায়? I want to write, but more than that, I want to bring out all kinds of things that lie buried deep in my heart. আমি লিখতে চাই, আর তার থেকেও বড় কথা হলো আমি আমার মনের গভীরে যা কিছু লুকোনো আছে, যা আমার মনের কথা, আমি সব কিছুকে বাইরে আনতে চাই। There is a saying that paper is more patient than man. একটা কথা আছে ইংলিশে যে কাগজ অর্থাৎ পেপার একজন মানুষের থেকে কিন্তু অনেক বেশি ধৈর্যশীল। ইট কেম ব্যাক টু মি অন ওয়ান অফ মাই স্লাইটলি মেলানকলি ডেজ। এবং এই কথাটি আমার মনে পড়ল আমার অন্যতম একটি অত্যন্ত দুঃখের বা বিমর্ষের দিনে। while I sat chin in hand, যখন আমি আমার থুতনিটা আমার হাতে দিয়ে বসেছিলাম, feeling too bored and limp even to make up my mind whether to go out or stay at home. আমি তখন এতটাই বোর্ড বা একঘেয়ে ফিল করছিলাম, এতটাই দুর্বল বোধ করছিলাম যে আমি এটাই নিজের মনস্থির করতে পারছিলাম না যে আমি কি বাড়ির বাইরে যাব নাকি বাড়ির ভেতরেই থাকব। Yes, there is no doubt that paper is patient, and as I don't intend to show this cardboard covered notebook bearing the proud name of diary to anyone. হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই যে কাগজ অত্যন্ত ধৈর্যশীল, এবং সেহেতু আমি এই কার্ডবোর্ড বাঁধাই নোটবইটা কাউকে দেখাতে ইচ্ছুক নই যা তার নাম অত্যন্ত গর্ব সহকারে প্রকাশ করে। কি নাম? না, ডায়েরি। আনলেস আই ফাইন্ড আ রিয়েল ফ্রেন্ড, বয় অর গার্ল, প্রবাবলি নোবডি কেয়ার্স। যতদিন না পর্যন্ত আমি প্রকৃত একজন বন্ধু খুঁজে পাই, ছেলে অথবা মেয়ে, সে যেই হোক না কেন, সম্ভবত কেউই এটাকে নিয়ে খুব একটা মাইন্ড করবে না বা কেয়ার করবে না। অ্যান্ড নাও আই কাম টু দ্য রুট অফ দ্য ম্যাটার, দ্য রিজন ফর মাই স্টার্টিং আ ডায়েরি। এইবার কিন্তু আমি আমার বিষয়বস্তুর মূলে আসি যে কেন আমি আমার এই ডায়েরিটি লেখা শুরু করেছি। ইট ইজ দ্যাট আই হ্যাভ নো সাচ রিয়েল ফ্রেন্ড। আসলে আমার তো কোনো প্রকৃত বন্ধুই নেই, সত্যিকারের কোনো বন্ধুই নেই। সেই কারণেই কিন্তু আমি আজকে ডায়েরি লেখাটা শুরু করেছি। অর্থাৎ অ্যান ফ্র্যাঙ্ক বলতে চাইছেন যে যেহেতু তার কোনো প্রকৃত বন্ধু নেই, তার মনের কথা জানবার, শোনবার আগ্রহ কারোর মধ্যে নেই, বা অ্যাজ সেরকম কোনো লোকই নেই তার জীবনে, তাই এই ডায়েরিটাকেই তিনি তার বন্ধু হিসেবে মনে করছেন, যে বন্ধুর কাছে তিনি তার মনের যাবতীয় কথা অকপটে বলতে পারবেন, স্বীকার করতে পারবেন। লেট মি পুট ইট ক্লিয়ারলি, since no one would believe that a girl of 13 feels herself quite alone in the world, nor is it so. পরিষ্কারভাবে বলতে গেলে যদিও কেউ কিন্তু বিশ্বাস করতে চাইবে না যে 13 বছর বয়সী কোনো একটি মেয়ে এই পৃথিবীতে নিজেকে একেবারেই খুব একা বলে মনে করতে পারে, কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে সেরকম ছিলও না। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে কেউ বিশ্বাস করবে না যে একটি 13 বছর বয়সী মেয়ে এই পৃথিবীতে সে নিজেকে ভীষণ লোনলি, একাকী বোধ করছে। এবং অ্যাকচুয়ালি কিন্তু অ্যান ফ্র্যাঙ্কের জীবন যদি আমরা দেখতে যাই, তিনি নিজেও বলছেন যে তিনি কিন্তু সেই অর্থে একদম একাকী, লোনলি কিন্তু ছিলেনও না। I have darling parents and a sister of 16. আমার অত্যন্ত পরম প্রিয় পিতামাতা রয়েছেন এবং 16 বছর বয়সী এক দিদিও আছে। I know about 30 people whom one might call friends. আমি এমনকি প্রায় 30 জন লোককে চিনি যাদেরকে বন্ধু বলা যেতে পারে। I have relations, aunts and uncles who are darlings too. A good home? No, I don't seem to lack anything. আমার অনেক আত্মীয় স্বজনও আছে, অনেক কাকু কাকিমাও রয়েছেন, এরাও আমার খুব প্রিয়জন, এবং একটা বাড়ি রয়েছে, বেশ ভালো বাড়ি রয়েছে আমার। তাই আমার মনে হয় না যে আমার কোনো কিছুর অভাব আছে। বাট ইটস দ্য সেম উইথ অল মাই ফ্রেন্ডস, জাস্ট ফান অ্যান্ড জোকিং, নাথিং মোর।
কিন্তু আমার সমস্ত বন্ধুদের ক্ষেত্রে বা তাদের জীবনেও তো এই একই জিনিসপত্রগুলি রয়েছে, এবং শুধু আমার ওই বন্ধুদের সাথে মজা বা হাসি ঠাট্টা করা ছাড়া আমি তো আর কিছুই এনজয় করতে পারি না। অর্থাৎ এই 13 বছর বয়সী একটি ছোট্ট মেয়ে জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছে, যে কথার মাধ্যমে আমরা জানতে পাচ্ছি যে ফ্রেন্ডস আর নট দোজ পিপল উইথ হুম ইউ ক্যান অনলি হ্যাভ ফান অ্যান্ড লাফটার। অর্থাৎ বন্ধু বলতে শুধুমাত্র যাদের সঙ্গে ঠাট্টা মজা হাসি টাইম স্পেন্ড করা যায় এমন নয়। বন্ধু বলতে তাদেরকে বোঝানো হয় যারা তোমার মনের কথাটা জানতে পারবে, যারা তোমাকে বুঝবে, যারা তোমার যাবতীয় ফিলিংস ইমোশনটাকে কেয়ার করবে, তোমার পাশে থাকবে তোমার বিপদে আপদে সুখ দুঃখে। I can never bring myself to talk of anything outside the common round. সাধারণ কথাবার্তার বাইরে যে কোনো আলোচনায় আমি কখনোই কিন্তু নিজের মনের কথাটা ওই সমস্ত বন্ধুদের কাছে বলতে পারি না, নিজেকে আমি সেই অর্থে প্রকাশ করতে পারি না। We don't seem to be able to get any closer, that is the root of the trouble. আমার মনে হয় যে আমি এবং আমার বন্ধুরা একে অপরের একেবারেই কাছে আসতে পারি না, এবং সেটাই হলো সমস্যার মূল। অর্থাৎ বন্ধুদের মধ্যে যে বিশ্বাস, যে সরলতার সাথে একে অপরকে নিজেদের মনের কথা বলবার জন্য যে বিশ্বাস দরকার হয়, সেই বিশ্বাসটা কিন্তু তাদের মধ্যে এক্সিস্ট করে না। Perhaps I lack confidence, but anyway, there it is, a stubborn fact, and I don't seem to be able to do anything about it. হয়তো আমার আত্মবিশ্বাসের অভাব রয়েছে, কিন্তু যাই হোক, এটা একটা কঠিন সত্য কথা যে আমি এ ব্যাপারে কোনো কিছু আদৌ কোনোদিন কিছু করতে পারবো বলে মনে হয় না। অর্থাৎ অ্যান ফ্র্যাঙ্ক বলতে চাইছেন এই যে তিনি তার বন্ধুদের কাছে নিজের মনের কথাটা অকপটে খোলাখুলি পরিষ্কার করে বলতে পারেন না, পারহ্যাপস তার কারণ হচ্ছে তার নিজের কনফিডেন্সের অভাব। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তিনি এটাও স্বীকার করছেন যে সেই কনফিডেন্স তিনি আদৌ জোটাতে পারবেন কিনা বা জোগাড় করতে পারবেন কিনা তিনি কিন্তু শিওর নন। হেন্স দিস ডায়েরি, সেই কারণেই এই ডায়েরিটি। In order to enhance in my mind's eye the picture of the friend for whom I have waited so long, I don't want to set down a series of bald facts in a diary like most people do, but I want this diary itself to be my friend, and I shall call my friend Kitty. আমার মনের চোখে এই বন্ধুর ছবি আমি আরো বড় করে তুলতে চাই, যে বন্ধুর জন্য আমি এতকাল অপেক্ষা করেছি। অন্যান্য বেশিরভাগ লোকই যা করে তাদের মতন আমি এক ধরনের মামুলি সাধারণ ডে টু ডে ঘটনা কিন্তু আমি আমার ডায়েরিতে লিখতে চাই না। আমি এই ডায়েরিটিকে আমার বন্ধু হিসেবে পেতে চাই, এবং আমার বন্ধুকে আমি কিটি নামে ডাকবো। অর্থাৎ এই অংশটুকুনি, অর্থাৎ এই স্টেটমেন্টটা কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে অ্যান ফ্র্যাঙ্ক কেন তার ডায়েরিটিকে বন্ধু হিসেবে কনসিডার করছেন। তার আগেই তিনি বলে দিয়েছেন যে তার বন্ধুদের সাথে তিনি সেইভাবে অ্যাটাচমেন্টটা ফিল করেন না, সেই কনফিডেন্স তিনি ফিল করেন না যাতে তিনি তাদেরকে সমস্ত কথা বলতে পারেন, এবং তিনি তাই এই ডায়েরিটিকে, যে ডায়েরিটিকে তিনি কিটি নাম দিয়েছেন বন্ধু হিসেবে, সেই কিটির কাছে তিনি তার মনের যাবতীয় ফিলিংস বা ইমোশন কিন্তু অকপটে কনফিডেন্স সহকারে বলবেন, এবং শুধুমাত্র প্রাত্যহিক জীবনের ডে টু ডে মামুলি সাধারণ ঘটনা কিন্তু তিনি লিখবেন না। অর্থাৎ শুকনো তথ্য দিয়ে তিনি কিন্তু তার ডায়েরিটিকে ফিল আপ করবেন না। No one will grasp what I am talking about if I begin my letters to Kitty just out of the blue. So, albeit unwillingly, I will set by sketching in brief the story of my life. কেউই ধরতে পারবে না যে আমি কি বলছি যদি আমি আমার চিঠিগুলিকে অপ্রত্যাশিতভাবে কিটিকে লেখা শুরু করি। তাই যদিও অনিচ্ছুকভাবে আমি শুরু করব আমার জীবনের গল্পের এক সংক্ষিপ্ত বিবরণ রচনা করে। অর্থাৎ সে বলতে চাইছে যে হঠাৎ করে আউট অফ দ্য ব্লু, সাডেনলি, আনএক্সপেক্টেডলি তিনি যাই লেখেন না কেন তাতে কিন্তু কারুর পক্ষে সেই ডায়েরির পাতায় তিনি কি লিখতে চেয়েছেন সেটা বোঝা সম্ভব হবে না। তাই আনউইলিংলি, অর্থাৎ অনিচ্ছা থাকা সত্ত্বেও তিনি কিন্তু তার ডায়েরিটা শুরু করতে চাইছেন কিভাবে না, তার জীবনের একটি সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে। My father was 36 when he married my mother, who was then 25. আমার বাবার বয়স ছিল যখন 36, তিনি আমার মাকে বিয়ে করেছিলেন এবং মার বয়স ছিল তখন 25 বছর। My sister was born in 1926 in Frankfurt on Main. I followed on June 12, 1929, and we emigrated to Holland in 1933 when my father was appointed managing director of Travis NV.
আমার দিদি 1926 সালের ফ্র্যাঙ্কফুর্ট অন মেইন শহরে জন্মগ্রহণ করেছিল এবং তারপরে 1929 সালের 12ই জুন আমি জন্মাই এবং আমরা 1933 সালে দেশান্তরিত হয়ে অর্থাৎ জার্মানি ছেড়ে নেদারল্যান্ডসে চলে আসি, অর্থাৎ তৎকালীন হল্যান্ডে চলে আসি এবং সেখানে আমার বাবা ট্র্যাভিস এনভি নামক কোম্পানিতে একজন পরিচালকের পদে নিযুক্ত হয়েছিলেন। The rest of our family, however, felt the full impact of Hitler's anti-Jewish laws, so life was filled with anxiety. আমাদের পরিবারের অন্যান্য সদস্যরা কিন্তু হিটলারের ইহুদি বিরোধী আইনের পুরো প্রভাব অত্যন্ত ভয়ঙ্করভাবে ভোগ করেছিলেন, অনুভব করেছিলেন এবং তাই সেই সময় আমাদের জীবন ছিল অত্যন্ত উদ্বেগে পরিপূর্ণ। In 1938, my two uncles, ব্র্যাকেটে মাই মাদার্স ব্রাদার্স, এসকেপ টু দি ইউএসএ। 1948 সালে আমার দুই মামা, অর্থাৎ ব্র্যাকেটে মাদার্স ব্রাদার্স লেখা রয়েছে, অর্থাৎ এখানে আঙ্কেল বলতে মামাদের কথা বলা হচ্ছে। 1938 সালে আমার দুই মামা আমেরিকায় পালিয়ে গিয়েছিলেন প্রাণ রক্ষার তাগিদে। মাই ওল্ড গ্র্যান্ডমাদার কেম টু আস, শি ওয়াজ দেন 73। এই সময় আমাদের বৃদ্ধ দিদিমা আমাদের কাছে চলে এলেন এবং তার তখন বয়স ছিল 73 অর্থাৎ 73। Granny died in January 1942. No one will ever know how much she is present in my thoughts and how much I love her still. 1942 সালের জানুয়ারিতে দিদিমা বা ঠাকুমা মারা গেলেন। কেউই কোনোদিন জানবে না যে আমার মনে তিনি এখনও কতটা পরিমাণে বর্তমান রয়েছেন এবং আমি এখনও তাকে কতটা ভালোবাসি। পারহ্যাপস এই ঘটনাটা মনে হয় আমাদের সকলের জীবনেই সেম। অ্যান ফ্র্যাঙ্কের জীবনের সাথে আমরাও কিন্তু আমাদের জীবনকে এই অর্থে রিলেট করতে পারি, অর্থাৎ আমাদেরও যে সমস্ত ঠাকুমা দিদিমা হয়তো পারহ্যাপস যদি আমাদের জীবনে তারা এই মুহূর্তে না থাকেন তাহলে আমরা কিন্তু এখনও ফিল করতে পারি তাদের সেই ভালোবাসা, তাদের সেই উষ্ণতা বা স্নেহ বা মমতা। অর্থাৎ তারা কিন্তু আজকে আমাদের জীবনে বাস্তবিক অর্থে না থেকেও আমাদের মনে কিন্তু তারা রয়েছেন এবং তারা কিন্তু আমাদের মনে চিরকাল থেকেও যাবেন, আমাদের অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি হিসেবে। In 1934, I went to school at the Montessori Kindergarten and continued there. 1934 সালে আমি মন্টেসরি কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি হই এবং সেখানেই আমি আমার পড়া চালিয়ে গেলাম। It was at the end of the school year I was in Form 6B when I had to say goodbye to Mrs. K. স্কুলের বছরের শেষে আমি তখন 6B শ্রেণীতে, যখন আমাকে মিসেস কে বিদায় জানাতে হলো। We both wept. It was very sad. আমরা দুজনেই তখন খুব কেঁদেছিলাম। খুবই দুর্ভাগ্যজনক ছিল ব্যাপারটা আমাদের দুজনের কাছেই। অর্থাৎ মিসেস কে প্রবাবলি অ্যান ফ্র্যাঙ্কের স্কুলের একজন টিচার, যে টিচারের সাথে অ্যান ফ্র্যাঙ্কের কিন্তু একটা অদ্ভুত সুন্দর বন্ডিং, একটা রিলেশনশিপ তৈরি হয়েছিল। তাই যখন অ্যান ফ্র্যাঙ্ককে ওই স্কুল ছেড়ে দিতে হলো, তিনি যখন বাধ্য হলেন অন্য স্কুলে ট্রান্সফার নেওয়ার জন্য, তখন সেই টিচার এবং সেই স্টুডেন্টও কিন্তু একে অপরের এই বিচ্ছেদে কান্নাকাটি করেছিলেন, কেঁদেছিলেন, দুঃখ পেয়েছিলেন। In 1941, I went with my sister Margaret to the Jewish secondary school. She into the 4th form and I into the 1st. 1941 সালে আমি আমার বোন মার্গারেটের সাথে জিউইশ সেকেন্ডারি স্কুল অর্থাৎ ইহুদিদের জন্য নির্দিষ্ট মাধ্যমিক বিদ্যালয়ে গেলাম এবং সেখানে সে পড়লো, অর্থাৎ সে ভর্তি হলো ক্লাস 4-এ এবং আমি ক্লাস 1-এ। So far everything is all right with the four of us and here I come to the present day. এতদিন পর্যন্ত আমাদের চারজনের সঙ্গে সবকিছু ঠিকঠাকই চলছিল। এইবারে আমি তাহলে বর্তমানের কথায় আসি। অ্যান ফ্র্যাঙ্কের মাই ডায়েরি অফ আ ইয়াং গার্লের যেটুকুনি এক্সট্র্যাক্ট আমাদের সিলেবাসে ইনক্লুড করা হয়েছিল সেটা এখানেই শেষ হয়ে যায়। এরপরে অ্যান ফ্র্যাঙ্কের জীবনের সেই মর্মস্পর্শী বিবরণ তিনি তার ডায়েরির পাতায় লিপিবদ্ধ করে যান, যে মর্মস্পর্শী বিবরণের মাধ্যমে তিনি হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প, তার অ্যান্টি জিউইশ লয়ের যে ইম্প্যাক্টের কথা কিন্তু তিনি বিবরণ দেন বা বর্ণনা করেন। আর আজকের ক্লাস সম্বন্ধে যেটুকুনি বলবার সেটা হচ্ছে যে আজকের ক্লাসের যেটুকুনি আমাদের আলোচনা ছিল লাইন বাই লাইন বেঙ্গলিতে মিনিং বা ট্রান্সলেশন, এক্সপ্ল্যানেশন, গল্পটির একটি শর্ট ব্রিফ হিস্ট্রি বা পটভূমিকা সম্বন্ধে আশা করি তোমাদের কারো খুব একটা কোনো বুঝতে অসুবিধা হয়নি। তাও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারো, তোমাদের মতামত ফিডব্যাক আমাকে কমেন্ট করে জানাতে পারো, কারণ তোমাদের ফিডব্যাক আমাকে ভীষণভাবে এনকারেজ করে, মোটিভেট করে। আর যদি মনে হয় ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে হেল্প করা যেতে পারে, সাপোর্ট করা যেতে পারে, যদি ইচ্ছে হয় বেসিক্যালি, তাহলে প্লিজ ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে ভবিষ্যতের এই ধরনেরই যে কোনো লিটারেচার ওরিয়েন্টেড বা গ্রামার ওরিয়েন্টেড বা স্পোকেন ইংলিশ ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশনটা তোমরা প্রথমেই পেয়ে যাও। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইউর টাইম। থ্যাংক ইউ।